আসসালামু আলাইকুম। আমি শাইমুল্লাহ বলছি ফান্ডামেন্টাল ম্যাথ ল্যাব থেকে। আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করছি অলরেডি তোমরা থাম্বনেইলে দেখতে পেয়েছো, টাইটেলে ক্লাস 9 এবং এসএসসি পরীক্ষার জন্য কিন্তু ইম্পর্টেন্ট অ্যাসাইনমেন্ট 9 এর ফোর্থ উইক অ্যাসাইনমেন্ট পার্ট 3। আমি আগে বলে রাখি, এর আগে পার্ট 1 পার্ট 2 দিয়েছি। অনেকে মনে করতে পারে যে অনেক স্যারই বা অনেক ভাইয়াই আমাদেরকে অ্যাসাইনমেন্ট একটা ভিডিওতে দিয়েছে, আমি কেন অনেকগুলো 2-3টা পার্ট করলাম। এর কারণ হচ্ছে আমি জিনিসটা বোঝাতে চেয়েছি যে কীভাবে কী হলো। অ্যাসাইনমেন্ট হচ্ছে উচিত নিজের মতো করে লেখা, তো আমি জাস্ট হেল্প করেছি। আমার মতো লিখবা না, বা আমার মতো লিখতেও পারো, তুমি তোমার মতো করে সুন্দর করে সাজিয়ে রাখো। আর যারা যারা এখনও পার্ট 1 পার্ট 2 দেখোনি, আমার ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে অথবা সাজেস্টে দেওয়া থাকবে, ওখান থেকে দেখে আসো। তো আর কথা না বলে আমরা চলে যাই ক্লাসে। পার্ট 3 হচ্ছে পরিসংখ্যানের উপরে। আমি আগেই বলেছিলাম যে 3টা পার্ট এখানে। একটা হচ্ছে জ্যামিতি 6, 2 নাম্বার হচ্ছে বীজগণিত ও পার্ট 3 হচ্ছে পরিসংখ্যান। তো আমরা পরিসংখ্যানের প্রথম প্রশ্নে কি বলেছিল, প্রথম প্রশ্নে পরিসর দিয়ে একটা কথা হয়েছে যে এখানে দেওয়া আছে সর্বনিম্ন সংখ্যা, আর দেওয়া আছে পরিসর, আর সর্বোচ্চ সংখ্যা চেয়েছে। সর্বনিম্ন সংখ্যা দেওয়া আছে, পরিসর দেওয়া আছে, সর্বোচ্চ সংখ্যা চেয়েছে। তো আমরা অলরেডি পরিসর সূত্র জানি, এটা আমরা ক্লাস 7 থেকে শিখে আসছি। তো দেওয়া আছে সর্বনিম্ন সংখ্যা কত 31, পরিসর কত, পরিসর হচ্ছে 90, এবং তাহলে সর্বোচ্চ সংখ্যা দেওয়া নেই। তো আমি ধরে নিলাম, মনে করি সর্বোচ্চ সংখ্যা x। তো আমরা জানি পরিসর সমান সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা যোগ 1। অনেকে বলতে পারো স্যার সর্বোচ্চ উপাত্ত ছিল, উপাত্ত আর সংখ্যা একই জিনিস, যেহেতু সংখ্যা লেখা তাই সংখ্যা লিখেছি, আর যদি উপাত্ত লেখা থাকলে তাহলে উপাত্ত লিখতাম আমরা। তো এখানে সর্বোচ্চ সংখ্যার মান বসালাম, সর্বনিম্ন সংখ্যার মান বসালাম, এরপর যোগ 1। এরপরে আমরা এখানে কি করলাম, x - 31 + 1, এখানে x - 30, এখানে আমরা ক্যালকুলেশন করলে x - 30 হয়। প্রশ্ন মতে x - 30 = 90, এবং এখান থেকে আমরা এই 30 পাঠিয়ে দিলাম, তো x এর মান কত হয় 120। তো আমরা সর্বোচ্চ সংখ্যা কত 120। এরপর তোমরা অ্যান্সার লিখে দিবা। কথা বোঝা গেছে? এই হচ্ছে 1 নম্বর প্রশ্ন শেষ। 2 নম্বর প্রশ্নে আমরা চলে যাই। 2 নম্বর প্রশ্নে কি দেওয়া আছে, 1 থেকে 22 পর্যন্ত, 1 থেকে 22 পর্যন্ত 3 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো ই করতে বলছে, যে 3 দ্বারা একটা যারা যে সংখ্যাগুলো, সেই সংখ্যাগুলো প্রথমে বের করতে হবে। এরপরে কি করতে হবে, এর মধ্যে আমার মধ্য নির্ণয় করতে হবে, যে একটা সংখ্যার তালিকা পাওয়া যাবে তার মধ্য। তো 3 দ্বারা বিভাজ্য সংখ্যা তোমরা অলরেডি জানো, যে সংখ্যা 3 দ্বারা ভাগ করা যায়, অথবা আমরা ক্লাস 6 শিখেছি যে সংখ্যার অঙ্কগুলোর যোগফল 3 দ্বারা বিভাজ্য, সেই সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য। যাই হোক, অত ডিটেইলস আমি না যাই, আমি ডাইরেক্ট লিখেছি যে 1 থেকে 22 পর্যন্ত 3 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো হলো 3, 6, 9, 12, 15, 18, 21। 3 ঘরের নামতা, 3 একটা 3, 3 দুগুণে 6 নাম হিসেবে তোমরা লিখতে পারো, জানি কোথাও মাঝখানে গ্যাপ না থাকে। তো আমি এখানে কয়টা সংখ্যা পেলাম, এখানে আমি টোটাল কিন্তু 7টা সংখ্যা পেলাম। এখন এই সংখ্যাগুলো আমি প্রথমে সাজিয়ে লিখেছি। তুমি প্রথমে সাজিয়ে লেখো, তাহলে কিন্তু পরে সাজানো লাগে না। যদি এমন হয় তুমি এলোমেলো করে লিখলা, তাহলে মধ্য নির্ণয়ের জন্য কিন্তু অবশ্যই ঊর্ধ্বক্রমে বা অধক্রমে, অর্থাৎ বড় থেকে ছোট অথবা ছোট থেকে বড় ক্রমে সাজাতে হবে। তো যেহেতু আমি সাজিয়ে লিখেছি, তবু এটা এই লাইনটা না লিখলেও হতো, তো আমি লিখে দিলাম যে সংখ্যাগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই, কারণ মধ্যকের জন্য এই লাইনটা কিন্তু সবচেয়ে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, তো আমরা এটা করলাম। তো আমরা দেখলাম এখানে উপাত্ত সংখ্যা কত 7টা, 3, 1, 2, 3, 4, 5, 6, 7। তো 7 হচ্ছে n এর মান। তো n এর মান 7 যা বিজোড় সংখ্যা। তাহলে বিজোড় সংখ্যা যদি হয়, তাহলে আমরা জানি মধ্যক সমান কি হবে, এই n + 1/2 তম পদ। বিজোড় সংখ্যার ক্ষেত্রে এই সূত্র, জোড় সংখ্যার ক্ষেত্রে এই সূত্র না। জোড় সংখ্যার ক্ষেত্রে আবার আলাদা সূত্র, n/2 তম পদ যোগ n/2 যোগ 1 তম পদ ভাগ 2। এটা কিন্তু তোমরা অলরেডি জানো, তো আমি বলে দিলাম, লিখে রাখতে পারো, কারণ এসএসসি পরীক্ষার জন্য কিন্তু এগুলো সব ইম্পর্টেন্ট। এখন আমরা কি তাহলে 4তম পদ পেলাম। অনেকে মনে করে এখানে তম পদটা 12 লিখেও 12তম পদ লিখে ফেলে, কারণ 12তম পদ কিন্তু লেখা যাবে না। 12 এই 4তম পদ 12 কিভাবে বুঝবো, এখানে গুণবো 1, 2, 3, 4, এই 4তম পদ 12, এই 12ই হচ্ছে এই মধ্য, এটা হচ্ছে কি মধ্য। এখন অনেকে বলতে পারে স্যার আপনি পাশাপাশি লিখেছেন, আমরা কি পাশাপাশি লিখবো না? তোমরা নিচে নিচে দেখো, আমি এই জিনিসটাকে খুব সহজে এবং তাড়াতাড়ি দেখানোর জন্য পাশাপাশি লিখেছি, অতএব মধ্য 12 অ্যান্সার। আরেকটা কথা বলে রাখি, যদি তোমরা না বুঝো তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করবে। আমাদের গ্রুপ আছে, ফেসবুক পেজ আছে, ওখানে জয়েন করে মেসেজ করতে পারো আমাকে, এবং কোন টপিকে ভিডিও ভালো হবে সেটাও তোমরা কমেন্টে জানাতে পারো। তো
আমরা 3 নম্বর অঙ্কে চলে যাই। 3 নম্বর অঙ্কে কি বলেছে? 3 নম্বর অঙ্কে কতগুলো সংখ্যা দেওয়া আছে। এই সংখ্যাগুলো দেখলে অনেকের কাছে মনে হতে পারে 1010 কেমন সংখ্যাগুলো না। তোমরা যখন উপরে ক্লাসে উঠবে, ইন্টারে উঠবে, বাইনারি নাম্বার দেখতে পাবা, সেখানে কিন্তু এইভাবে 1010 দিয়ে লেখা হয়। যাই হোক, আমি কোথায় যেতে চাচ্ছি না। বলতো সংখ্যাগুলো হলো কি আমরা লিখলাম এখানে গড়ের নিয়ম কি? গড়ের নিয়ম হচ্ছে সংখ্যাগুলো সমষ্টি ভাগ রাশির সংখ্যা বা উপাত্তের সমষ্টি ভাগ উপাত্তের সংখ্যা। তো এখানে আমি সবগুলো যোগ করলাম, যোগ করে দেখে যাচ্ছি 1 2 3 4 5 6 যোগফল আসে। শূন্যর তো কোনো মান নেই, শূন্য যোগ করলে ওই সংখ্যাটাই থাকে, কিন্তু শূন্য কিন্তু সংখ্যা হিসেবে গণনা করা হবে। এখানে অনেকে মনে করতে পারে শূন্য মনে হয় সংখ্যাটা গণনা করা হবে না, শূন্য সংখ্যা হিসেবে গণনা করা হবে। তো এখানে কয়জন? 11টা সংখ্যা। তো ইচ্ছে করলে সূত্র লিখতেও পারো বা সূত্র নাও লিখতে পারো, আমি সূত্র লিখে দিয়েছি। সংখ্যাগুলো সমষ্টি ভাগ রাশির সংখ্যা, তারপরে কি 6/11, তোমরা ক্যালকুলেটরে করে দেখবে ঠিক আছে কিনা, 0.545। তো এই হচ্ছে 3 নম্বর অঙ্ক। আমরা চলে যাই নেক্সট অঙ্কে। আমরা 4 নম্বর প্রশ্নে চলে আসলাম। 4 নম্বর প্রশ্নে কি বলেছে? তোমরা অলরেডি প্রশ্ন পড়েছো এবং এই প্রশ্নটা কিন্তু অনেকবার জব পরীক্ষাও আসে, অর্থাৎ এই প্রশ্নটা তোমরা কিন্তু মাথায় ভালো করে রেখে দিবা, ঠিক আছে? কি দেওয়া আছে? যে শিক্ষার্থী, একটা স্কুলের শিক্ষার্থী হতে পারে, একটা শ্রেণীর শিক্ষার্থী হতে পারে, এর মধ্যে বালক 30 জন বালকের গড় ওজন এবং 15 জন বালিকার গড় ওজন, এবং বলছে মোট শিক্ষার্থীর গড়, ঠিক আছে? অর্থাৎ আমি প্রথমে কি করলাম, দেওয়া আছে লিখলাম 30 জন বালকের গড় ওজন কত? 52 কেজি, অর্থাৎ প্রত্যেকের 52 কেজি ওজন। আবার 30 জন বালকের মোট ওজন কত? 52 গুণ 30, অর্থাৎ মোট ওজন আমরা জানি গড় ওজনকে ওই সংখ্যা দিয়ে গুণ করলে মোট ওজন চলে আসে। তো গুণ করে দেখবা ঠিক আছে কিনা, একদম ইজি জিনিস। একই নিয়মে 15 জন বালিকার গড় ওজন কত? 40 কেজি, মানে প্রত্যেকটা বালিকার গড় ওজন 40 কেজি। এমন হতে পারে একজনের কাছে 80 কেজি, আরেকজনের 20 কেজি, এরকম হতে পারে, বা অর্থাৎ এরকম গড় হয়ে তারা 40 কেজি ওজন হয়েছে। 15 জন বালিকার মোট ওজন কত? 40 গুণ 15, ইজি জিনিস, একদম 5 এর অঙ্ক। তো আমরা অতএব লিখছি, অতএব লিখে কি 15 আর 30 যোগ করে মোট 45 জন শিক্ষার্থী সেখানে, বা তোমরা বালক বালিকাও লিখতে পারো। শিক্ষার্থীর মোট ওজন কত আছে? 1560 যোগ 600। ওকে, তো 1560 আর 600 আমরা কি করলাম? যোগ করলাম, কত হয়? 2160। এরপরে একজন শিক্ষার্থীর গড় ওজন, আমরা জানি মোট ওজনকে সংখ্যা দিয়ে ভাগ করলে গড় পাওয়া যায়। তো আমি এভাবে লিখেছি, তোমরা ইচ্ছে করলে বা এই ভাগটা নিচে দাগ দিয়েও লিখতে পারো। ভাগ করে দেখো 48 কেজি, উত্তর 48 কেজি। শেষ। আমরা চলে যাচ্ছি 5 নম্বর অঙ্কে। সমস্যা হলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না, এবং ফ্রেন্ডদের সবাইকে ছড়িয়ে দিবে। আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, কারণ আমরা কিন্তু নেক্সটে অনেক ভালো ভালো কন্টেন্ট, ভালো ভালো এই শিক্ষণীয় ভিডিও নিয়ে তোমাদের কাছে উপস্থিত হব, ঠিক আছে? তো 5 নম্বর অঙ্ক। প্রদত্ত সংখ্যাগুলো হলো, আমরা প্রথমে লিখলাম, বলছে কি প্রচুরক নির্ণয়। প্রচুরক মানে কি? প্রচুর পরিমাণে যে আছে, প্রচুর কথাটা কিন্তু এভাবে আসছে, প্রচুর পরিমাণে। হ্যাঁ, তো এখানে এই সংখ্যাগুলোর মধ্যে প্রচুর পরিমাণে কোনো সংখ্যাগুলো আছে কিনা, মানে একের অধিক সংখ্যাগুলো আছে কিনা। একের অধিক থাকলেও হবে না, একটা সংখ্যা 2 বার, একটা সংখ্যা 5 বার হলে যে সবচেয়ে বেশি সেই হচ্ছে প্রচুরকের মধ্যে পড়বে। তো আমি দেখতে পাচ্ছি এখানে কয়টা সংখ্যা? 1 2 3 4 5 6 7টা সংখ্যা, তার মধ্যে 25 আছে 2 বার আর 28 আছে 2 বার। তোমরা 25 এবং 28 লিখতে পারো, আমি কমা দিয়েছি। আর উপাত্তে বা সংখ্যাগুলোর মধ্যে, উপাত্তেও লিখতে পারো বা সংখ্যাগুলোর মধ্যেও লিখতে পারো, যে 28 ও 25 আছে 2 বার করে, বাকি সংখ্যাগুলো একবার করে আছে। তার মানে 28 ও 25 সর্বাধিক বার আছে, কারণ প্রচুর বলতে যে বেশি থাকে, প্রচুর পরিমাণে থাকে। তো অতএব প্রচুরক 28 ও 25। আসলে ইজি অঙ্ক, একদম ইজি, পানির মতো ইজি। তোমরা এমনি পেরে গেছো মনে হয়, তবু আমি একটু দেখাই দিলাম। আমরা চলে যাচ্ছি নেক্সট সৃজনশীল। আমরা সৃজনশীল 4 নম্বর প্রশ্নে চলে আসলাম। সৃজনশীল 4 নম্বর প্রশ্ন তোমরা অলরেডি দেখেছো, প্রশ্নটা একদম ইজি, টেনশন করার কিছু নেই, একদম পানির মতো সহজ। তো প্রথম প্রশ্নে আমরা চলে যাই। প্রথম প্রশ্ন তোমাদের না দিলে লিখে দিলে হতো, অলরেডি বইয়ের পরিসংখ্যান অর্থাৎ 17 চ্যাপ্টারে লেখা আছে যে মধ্যক, সারণী থেকে মধ্যক। এটাকে কিন্তু আমি মধ্যক করাইছি সংক্ষিপ্ত প্রশ্নে, সেটা হচ্ছে উপাত্ত থেকে মধ্যক নির্ণয়, ঠিক আছে? সারণী থেকে মধ্যক নির্ণয় যে সূত্রটা আছে, অর্থাৎ মধ্যক সমান L + n/2 - fc × h/fm। এই সূত্রটা অনেকেই মুখস্থ রাখতে পারে না, এটা মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? তো এখানে এই সূত্রটার ডিটেইলসটা চেয়েছে যে চলকের বর্ণনা সহ, চলক বর্ণনা বলতে এখানে প্রত্যেকটা চলক বর্ণনা সহ চেয়েছে। তো আমরা জানি মধ্যক সমান L + n/2 - fc × h/fm। এখানে এর হচ্ছে যে শ্রেণীতে মধ্যক অবস্থিত, অর্থাৎ মধ্যক তো একটা শ্রেণীতে, এখানে প্রত্যেকটা একটা শ্রেণী, ঠিক আছে? তো এই যে শ্রেণীতে মধ্যক অবস্থিত সেই শ্রেণীর নিম্ন সীমা। তো এখানে নিম্ন সীমা কি? এই যে প্রথমটাকে বলা হয় নিম্ন সীমা, প্রত্যেকটা শ্রেণীর এখানে 71 থেকে আসে, এখানে 71 হচ্ছে নিম্ন সীমা। ওকে, বুঝাই দিলাম আমি একটু। n কি গণসংখ্যা, তো এটা যোগফল। তারপরে কি fc কি মধ্যক শ্রেণীর পূর্ববর্তী যোজিত গণসংখ্যা। তো ক্রমযোজিত গণসংখ্যা তোমরা অলরেডি জানো যে এখানে 8, তারপর 8 10 যোগ করলে 18 হয়, 18 আর 10 15 যোগ করলে কত হয়? 33 হয়। এভাবে কিন্তু ক্রমযোজিত গণসংখ্যা। তো যে শ্রেণীর মধ্যক যে শ্রেণীতে অবস্থিত, অর্থাৎ মধ্যক যদি এই শ্রেণীতে অবস্থিত হয়,
তাহলে ক্রমযোজিত গণসংখ্যার পূর্ববর্তী সংখ্যা, অর্থাৎ এই পূর্ববর্তী যোজিত গণসংখ্যার কথা বলছে। এবার এফএফ কি বলতো, শ্রেণী গণসংখ্যা, এইচ কি শ্রেণী ব্যক্তি। আমি আবার বলতেছি, আমি কিন্তু একটু বোঝানোর চেষ্টা করতেছি, ঠিক আছে? তোমরা একটু বুঝে তারপর অ্যাসাইনমেন্টটা করবে, তাহলে তোমাদের সুবিধা হবে, মনে থাকবে। অর্থাৎ গভর্নমেন্ট যেটা চেয়েছে সেটা হবে, কিন্তু অনেকেই করে কি বই খাতা খুলে একদম ঘ্যাটাঘ্যাট প্যারাপ্যাট লিখে ফেলে, অর্থাৎ মাথায় কিছু ঢুকায় না। আর একটা কথা বলে রাখি, এই কাজটা করলে কিন্তু তোমারই ক্ষতি, কারণ আজ করলে তুমি পড়বে, কাল করলে তুমি পড়বে, তুমি যতই পড়ে ফেলবে তোমার মাথা থেকে ওই চাপটা চলে যাবে। প্র্যাকটিস করলেই আরো বেশি শিখতে পারবে, বেশি নলেজটা বাড়বে। তো আমি সবাইকে অবশ্যই সাজেস্ট করবো তোমরা ঠিক মতো বুঝে শুনে প্রত্যেকটা অ্যাসাইনমেন্ট করবে। তো যাই হোক, এখানে আমরা এখন অ্যান্সার লিখে দিতে পারি বা উত্তর লিখে দিতে পারি, যেটা ইচ্ছা তোমরা লিখে দিতে পারো, অ্যান্সার লিখে দিতে পারো। এরপরে আমরা জানি খ নম্বর প্রশ্নে চলে যাই। খ নম্বর প্রশ্ন কি সংক্ষিপ্ত পদ্ধতি ঘর। আসলে কি এটা সংক্ষিপ্ত পদ্ধতি ঘর না, এটা কিন্তু বড় পদ্ধতি, কিন্তু সংক্ষিপ্ত কেন লিখছে আমার প্রশ্ন। আমিও সাথে প্রশ্ন করেছিলাম কেন সংক্ষিপ্ত লিখেছে, হ্যাঁ যে উল্টো লিখেছে, যেহেতু জানলে পুরো পয়েন্ট যেটা করবে না, তাও এটা সংক্ষিপ্ত লিখলে পুরো পয়েন্ট করতে দিতে চায়। যাই হোক, স্যার যেটা মন চাইছে, যে স্যার লিখেছে সে ভালো যা বুঝবে। তো আমরা কথা না যাই, আমরা গড়ে চলে যাই। এখানে আছে প্রাপ্ত নম্বর একটা শ্রেণী দেওয়া আছে, আমরা তুললাম। এবার গণসংখ্যা দেওয়া আছে, মাথায় রাখবো সংক্ষিপ্ত পদ্ধতি গড়ে 5টা কলাম লাগবে, 1 2 3 4 5 কলাম, বুঝো এগুলো কলাম, ঠিক আছে? যা তোমার ম্যাট্রিক এই ইন্টারনেট লাগবে, কিন্তু ম্যাট্রিক্স এবং নির্ণয় করার সময় আমি এগুলো আস্তে আস্তে সব ভিডিওগুলো আপলোড করবো, তোমরা হেল্প পাবে অনেক। তো এখানে প্রাপ্ত নম্বর, শ্রেণী মধ্যমান, গণসংখ্যা, বিচ্যুতি সংখ্যা, FIY প্রত্যেকটা আলাদা আলাদা পার্ট আছে। প্রাপ্ত নম্বর আমরা জানি, শ্রেণী মধ্যমান কি এটা আমরা বের করি, অর্থাৎ এই উচ্চ সীমা আর নিম্ন সীমা যোগ করে 2 দিয়ে ভাগ, অর্থাৎ এই শ্রেণীর মধ্যমানটা শ্রেণীর মধ্যমান। তো 60 আর 51 যোগ করলে কত হয়, 111 হবে। তো 2 দিয়ে ভাগ করলে 55.5 হবে, 55.5। একটা কথা মাথায় রাখি, প্রথমটা বের করলে পরটা কিন্তু অটোমেটিক বের হয়ে যায়। টেকনিক আছে, কি টেকনিক? এই শ্রেণী ব্যক্তি যোগ করে আনবো। শ্রেণী ব্যক্তি কিভাবে বের করে, এই 61 থেকে 51 যোগ বিয়োগ করলে 10 হয়, অথবা 51 থেকে শুরু করে 60 পর্যন্ত কয়েক সংখ্যা 10, দুইভাবে বের করা যায়। তো 51 থেকে 60 পর্যন্ত 10 সংখ্যা, অথবা 61 থেকে 51 বিয়োগ করতে পারো। তো 10 ব্যবধান, তাহলে এটা 10 যোগ করে দিব, তাহলে 65.5। তোমরা যারা জানো না বিষয়টা এখন শিখে নিলাম। আর এটা হবে 72.5, এরপর এটা কি 85.5, এটা কি 95.5, এটা কি 100, আর তো নেই, এটা তো লাস্টে করলাম। তো এগুলো শেষ 95.5 পর্যন্ত আমরা কিন্তু বিষয়টা লিখে ফেললাম। এরপরে কি বিচ্যুতি সংখ্যা কিভাবে লিখবো? বিচ্যুতি সংখ্যা নির্ণয়ের জন্য অনেকে অনেক কথা বলে থাকে, সঠিক যে নিয়ম এইটা আজকে শিখে যাও। সেটা হচ্ছে কি, টোটাল গণসংখ্যাকে যোগ করবো তোমরা। তাহলে গণসংখ্যা যোগ করলে কত হয়, 10 আর 18, 18 আর 15 যোগ করলে কত হবে, 33 আর 12 হচ্ছে 45 আর 5 50, অর্থাৎ 50 আছে আমার কিন্তু n এর মান, n সমান 50 পেলাম। তো এই 50-এর অর্ধেক কত? প্রথম কাজকে তুমি যোগ করবা, দ্বিতীয় কাজ কি, এই n কে অর্ধেক করবা। n কে অর্ধেক করলে কত হয়, n কে যদি অর্ধেক করো তুমি, তাহলে দেখবে n এর মান হচ্ছে n/2 25 হয়। তো উপরে থেকে গুণে আসো 25 কার মধ্যে, অথবা নিচ থেকে গুণে যাও 25 কার মধ্যে। তো 8 আর 10 18, 18 আর 15 কত হবে, 33, তাহলে 25 এটার মধ্যে আছে। আবার নিচ থেকে গুণো, 5 আর 12 কত, 5 আর 12 তো 17, 17 আর 15 হচ্ছে যদি তুমি যোগ করো, তাহলে এখানে 32 হয়, তার মানে 25 এটার মধ্যে অবস্থিত। অর্থাৎ উপরে থেকে গেলেও যার মধ্যে 25 অবস্থিত হয়, নিচ থেকে উপরে থেকে নিচে নামলেও হয়, যেখানে নিচ থেকে উপরে উঠলেও একই জায়গায় 25 পাওয়া যায়। অর্থাৎ এইটাই হচ্ছে আমার কি, এই মধ্যর যেখানে আমি বিচ্যুতি শুরু করব, যেখানে 0 ধরবো, সেই পয়েন্টটা এখানে। তো এখানে আমি 0 লিখতে পারি, এখানে কি লিখতে পারি, 0, যেখানে আমার ওই 25 অবস্থিত। আর উপরে কি, উপরে সহজ জিনিস, উপরে হচ্ছে -1, -2, উপরে যত যাবে তত -1 হবে। এখন অনেকে প্রশ্ন করতে পারে, স্যার এই যদি উপরে হয় একদম, তো উপরে হলে উপরে আর যাবে না, এখানে 0 নিচে সব প্লাসগুলো হবে। আবার যদি অনেকে প্রশ্ন করে, স্যার যদি নিচে 0 হয়, তো নিচে 0 নিচে আর সংখ্যা যাবে না, নিচে উপরে সব মাইনাসগুলো যাবে। তো উপরে -1 -2, নিচে হচ্ছে +1 +2, আর কিন্তু নিচে এরকম হচ্ছে, অর্থাৎ উপরে দুইটা সংখ্যা হচ্ছে, আর আমরা নিচেও দুটো সংখ্যা পাচ্ছি। ওকে, এরপরে আমরা চলে যাই হচ্ছে এরপর এর গুণফল। এর গুণফল কত, 8 দুগুণে 16, তার -16, এটা হবে -10, এটা কত হয় 0, এটা হয় 12, এটা 10। তো আমি দেখতে পাচ্ছি 16 আর 10 যোগ করলে যোগফলটা কত, আমি যোগফলটা লিখে দিই, তোমরা মনে মনে করবে। এখানে হয় -26, এটা লিখতে হবে না। আর 12 আর 10 তো 22, হ্যাঁ এটা কিন্তু লিখতে হবে। 22 থেকে বিয়োগ করলে এটা হচ্ছে সামেশন অফ FIUY, সামেশন অফ FIUY। অনেক কিন্তু বুঝে না স্যার সামেশন কি, উল্টো W বা উল্টো M, যার অর্থ সমষ্টি। এর সমষ্টি কত, -4, এর সমষ্টি হচ্ছে -4।
ওকে, একটু লেখাটা ছোট মনে হতে পারে, আমি একটু এই দাগটা সরিয়ে বড় করে লিখে দিলাম। এই সমস্যা হচ্ছে -4। তো এখানে n এর মান পেয়ে গেলাম, ফাই ইউ পেয়ে গেলাম। এখন আরটা আছে অনুমিত গড়। অনুমিত গড়ও কিন্তু এই একই নিয়মে, যেখানে শূন্য সেই সারির শ্রেণী মধ্যমানটাই অনুমিত গড়, একে এ দিয়ে লেখা হয়, এটা এ। তো এর মানটা এটা আমার দরকার আছে, তাহলে এর মান কত? 75.5। তো এর মান পেয়ে গেলাম, এন এর মান পেয়ে গেলাম, ফাই ইউ পেয়ে গেলাম। তো আমরা এখন গড়ের সূত্র লিখবো। তো আমরা জানি, এখানে আমরা লিখে দিব, আমি নিচে, তোমরা নিচে লিখবে, আমি এখানে লিখতেছি যে আমরা জানি গড় সমান, আমরা জানি গড় সমান, গড় আবার x দিয়ে প্রকাশ করে, অনেকে x দিয়ে লিখতে পারো, যে গড় x সমান কি আসে? a প্লাস, অর্থাৎ এই যে a অনুমিত গড়, সেটা কিন্তু আমার আগে লিখতে হবে, a প্লাস সামেশন অফ fi ui, সামেশন অফ fi ui বাই n, হ্যাঁ, a প্লাস সামেশন অফ fi ui বাই n ইনটু h, তো এখানে ফিজিক্সের মতো তোমরা পাশে লিখে দিবা, এখানে a কত, fi u কত, সকল পাশে লিখে দিবা। তো আমি লিখে দিচ্ছি ফিজিক্সের মতো। তো এখানে কি a কত? a হচ্ছে 75.5, তারপরে সামেশন অফ fi ui কত, সেটা হচ্ছে -4, তারপরে h কত, h হচ্ছে 10, তারপরে n কত, n হচ্ছে 50। এভাবে তোমরা ফিজিক্সের মতো লিখে দিবে, এটা তোমরা নিচে লিখবা, আমি পাশে করে দিচ্ছি। তো আমরা এখন মানগুলো বসাই, তাহলে মানগুলো বসালে আমাদের কত আসবে? এটা হচ্ছে মান যদি বসাই, এখানে a এর মান হচ্ছে 75.5, তারপরে প্লাস -4/50 গুণ হচ্ছে 10। তো 10 দিয়ে কাটলে 5 হয়, তো প্লাস মাইনাস, তাহলে 75.5 -4/5। তো 75.5 তোমরা ক্যালকুলেটরে -4/5 রে ক্যালকুলেটরে করো, কত আসে? এটা আসবে 0.8। এখন এটা বিয়োগ করো ক্যালকুলেটরে, তাহলে তুমি তোমার কাঙ্ক্ষিত যে ফলটা পেয়ে যাবে, কত আসবে? 74.7। সবাই অবশ্যই ক্যালকুলেশন নিজ থেকে করবে। এবং আমি আর বলি, আমি এখানে লিখেছি ক নাম্বার, খ নাম্বার, তুমি লিখ 4 নাম্বার, তুমি লিখবে সৃজনশীল প্রশ্নের উত্তর 4, অথবা লিখতে পারো 4 নং প্রশ্নের উত্তর, তারপর লিখতে পারো যে 4 নং প্রশ্নের ক, 4 নং প্রশ্নের খ, একটু লাল এই সবুজ গ্রিন দিয়ে হাইলাইট দিয়ে তুমি একটু ডিজাইন করতে পারো, যাতে অ্যাসাইনমেন্ট তোমার নিজের মতো করে যত সুন্দর করে করা যায়। ওকে, এবং অবশ্যই বুঝে করবা, প্রত্যেকটা সাবজেক্টের অ্যাসাইনমেন্ট বুঝে করবা, যাতে তোমার টেনে উঠে বা এসএসসি পরীক্ষার সময় জানি সমস্যা না হয়। আমরা শেষ প্রশ্ন সৃজনশীল 4-এর গয়ে চলে আসলাম। তোমরা অলরেডি প্রশ্নটা দেখে ফেলছো। আমি বলি প্রশ্নটা কি বলেছে, গণসংখ্যার বহুভুজ। তো গণসংখ্যার বহুভুজ আঁকতে হলে দুটো নিয়মে তোমরা ফলো করতে পারো, একটা হচ্ছে আয়তলেখ এঁকে, আর একটা হচ্ছে আয়তলেখ না এঁকে। তো আমি কিন্তু এখানে যে বহুভুজটা এঁকে দিয়েছি সেটা আয়তলেখ না এঁকে। তো আমি দুটো পদ্ধতি তোমাদের শিখিয়ে দিই, যাতে তোমাদের সামনে পরীক্ষার জন্য বা এসএসসি পরীক্ষার জন্য সুবিধা হয়। তো প্রথমে কি করতে হবে, আমি দুটোই একসাথে বলে দিয়েছি। যদি আয়তলেখ একে করো তাহলে অবশিষ্ট শ্রেণীবিভক্তি লাগবে, আর যদি আয়তলেখ একে না করো তাহলে এই যে কলামটা এটা বাদ দিলেও হবে। ওকে, তারপরে কি করতে হবে, অবশিষ্ট শ্রেণীবিভক্তি, তারপর শ্রেণী মধ্যমান আর গড় সংখ্যা। আয়তলেখ একে করলে 4টা কলামই লাগবে, আয়তলেখ একে না করলে এই কলামটা বাদ দিবে। তো অবশিষ্ট শ্রেণীবিভক্তি অনেকেই পারে না কিভাবে অবশিষ্ট শ্রেণীবিভক্তি করবো, এবং অনেক স্যারই অনেক রকম করে করায়। তো এই নিয়মটা আমি একটু ভালো করে বলে দিচ্ছি। সেটা হচ্ছে যে এই প্রথম, অর্থাৎ যে কোনো শ্রেণীর নিম্ন সীমা থেকে 0.5 কমবে, উচ্চ সীমার সাথে 0.5 যোগ হবে। নিম্ন সীমার সাথে 0.5 কমবে, উচ্চ সীমার সাথে 0.5 যোগ হবে। তাহলে মানে 50.5 থেকে 60.5, 0.5 গুণ 60.5 থেকে 70.5, 70.5 থেকে 80.5, 80.5 থেকে 90.5, 90.5 থেকে 100.5, এভাবে হলো। এবার শ্রেণীর মধ্যে একটু আগে শিখিয়েছি, গণসংখ্যা লিখে দিলাম। এরপরে কি, যদি তুমি আয়তলেখ দিয়ে করো, তো আয়তলেখ দিয়ে করার সময় লেখাটা একটু ভিন্ন করে লিখবে। তখন তো যে তোমরা আয়তলেখ যেভাবে আঁকছো সেভাবে মনে করি x প্রাইম y পর্যন্ত x অক্ষ y অক্ষ, এবং তাদের মূলবিন্দু ছক্কা গোজে x অক্ষ বরাবর প্রতি ঘরকে একক ধরে অবিচ্ছিন্ন শ্রেণীবিভক্তি, তখন কিন্তু এভাবে এখানে অবিচ্ছিন্ন শ্রেণীবিভক্তি হবে। আমি একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। এখানে তখন এইভাবে x অক্ষ বরাবর কি হবে, অবিচ্ছিন্ন শ্রেণীবিভক্তি, x প্রাইম, উপরে y, নিচে হচ্ছে y প্রাইম, যদি তুমি আয়তলেখ দিয়ে করো। তো অবিচ্ছিন্ন শ্রেণীবিভক্তি অর্থাৎ 50.5, তারপরে কি পরেরটা হচ্ছে 60.5, তারপরে পরেরটা কি 60.5 তো দুইবার লিখবা না, একবারই লিখবা। তারপর 70.5, তারপরে 80.5, অর্থাৎ এরকম এরা বিচ্ছিন্ন না, এরা একটার সাথে একটা জড়িত থাকবে। এভাবে একটার সাথে প্রথমে 8, তারপর একটা 10, তারপরটা কিন্তু 15, আর টু উপরে উঠবে, ঠিক আছে, এভাবে কিন্তু উপরে উঠতে থাকবে, ঠিক আছে। অর্থাৎ এখানে কিন্তু আমরা গণসংখ্যা লিখবো, এখানে আছে 8, তারপর একটা 10, একক ধরে
তারপরটা 15, এভাবে একক ধরে আমরা কিন্তু গণসংখ্যা লিখবো। এরপরে কি করব, এরপরে হচ্ছে যে এই আয়তলেখের মধ্যবিন্দু, অর্থাৎ প্রতিটা আয়তলেখের মধ্যবিন্দু আমি সিলেক্ট করব, এইটার মধ্যবিন্দু, এইটার মধ্যবিন্দু, এটার মধ্যবিন্দু সিলেক্ট করব। তারপর আমি এই বিন্দু যোগ করে দিব, তারপর এই বিন্দু যোগ করে দিব, এই বিন্দু যোগ করে দিব, এখানে ভাঙা চিহ্ন দিতে পারো, ঠিক আছে। এভাবে আস্তে আস্তে সামনে আরো করে এভাবে আয়তলেখ দিয়ে বহুভুজ আঁকা হয় এবং সেভাবে আয়তলেখ এঁকে এবং এই আয়তলেখের মধ্যবিন্দুগুলো যোগ করে আমরা কিন্তু বহুভুজ আঁকতে পারি। এবার যদি আমরা যদি শ্রেণী মধ্যমান দিয়ে করি, শ্রেণী মধ্যমান দিয়ে করি তাহলে কি করতে হবে, আমি লিখে দিয়েছি বহুভুজ আঁকানোর জন্য সারণীর প্রথম শ্রেণীর পূর্ব শ্রেণীর মধ্যমান, আগে একটা শ্রেণী থাকতো সেটাকে আর 10 কমবে, মধ্যমানটা 45.5 থেকে শুরু করতে হবে এবং শেষ শ্রেণীর পরবর্তী শ্রেণী অর্থাৎ 95 সাথে আরো 10 যোগ করলে হবে 105.5, এই পর্যন্ত আমার নিতে হবে, ঠিক আছে। তো এখানে কিন্তু আয়তলেখ লাগবে না, সেখানে প্রত্যেকটা শ্রেণী বরাবর আমরা কি করব, প্রত্যেকটা শ্রেণী বরাবর আমরা এভাবে এখানে x প্রাইম, এখানে হচ্ছে y প্রাইম ধরে প্রতি ঘরকে এক একক ধরে আমরা এখানে 0, এরপর আমরা কি প্রথমেই এখানে 45.5, প্রথমে 45.5, তারপরে 55.5, তারপরে 65.5, এভাবে কিন্তু আমরা লিখতে লিখতে সামনে আগাবো। তারপরে আমরা কি করব, প্রথমে কিন্তু কোনো কিছু ধরবো না, অর্থাৎ কত সংখ্যা নিব না। 55.5 এ 8 ঘর, অর্থাৎ 55.5 8 এর উপরে একটা ফটো দিব, এরপরে 65.5 এ আবার 10 এ 8টা ফটো দিব, তারপরটা কত 15তে ফটো দিব, তারপরটা 12 ওটা নিচে যাবে ফটো, তারপরটা কি 5, তারপর 8 নিচে, তারপরটা একদম একদম নিচে বিন্দু, অর্থাৎ এই যে তোমার 100.5, সেখানে কিন্তু এখানেও নিচে এবং এগুলো এরকম যোগ করতে হবে, এইভাবে যোগ করে আমরা দিব। কথা বোঝা গেছে? এভাবে বর্ণনা লিখবো। আমি অলরেডি তোমাদের একে দিয়ে দিব, তোমরা দেখতে পাবে। তো আমার মনে হয় তোমরা বুঝতে পারবে এবং লেখাটা আমি লিখে দিলাম অলরেডি। তোমরা না বুঝলে অবশ্যই কমেন্ট করবে এবং ভালো লাগলে ফ্রেন্ডদের কাছে শেয়ার করবে। আজকে এ পর্যন্তই, প্রতিদিন ভিডিও দেওয়া হবে এবং ভালো ভালো টপিকের উপরে কোন টপিকের ভিডিও তোমাদের দরকার সেটাও তোমরা কমেন্ট করে জানাও। ভালো থাকবে আজকে।